এবার আসানসোলের সাধারণ মানুষের সমস্যা দেখাবো। আসানসোলের ফুটপাতে বেআইনি দোকান নির্মাণ তো ছিলই, প্রচুর বেআইনি দোকান, এবার কংক্রিটেরও নির্মাণ, যদিও পুরসভা আশ্বাস দিয়েছে, কারণ যানজট, ফুটপাতের ওপর দিয়ে চলাই তো দায়। দখল হয়ে গিয়েছে ফুটপাত, তৈরি হয়েছে কংক্রিটের দোকান। এই ছবি আসানসোল শহরে, পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার 47 নম্বর ওয়ার্ড। এখানেই হটন রোড বাজার এলাকা। এই বাজারে ফুটপাত দখল হয়ে গিয়েছে আগেই, তৈরি হয়েছে একের পর এক অস্থায়ী দোকান। এবার ফুটপাত দখল করে একেবারে স্থায়ী দোকান ঘর, ইটের দেওয়াল, ছাদও ঢালাই করা। স্থানীয়দের অভিযোগ, এভাবে ফুটপাত দখলের জেরে বাড়ছে দুর্ভোগ, বাজারে বাড়ছে যানজট। পার্কিংটা বিলকুল নাই, ওর উপরে যদি এখানে আমরা দেখছি কি ফুটপাতে অনেক দোকান হয়ে গেছে, আর হাঁটার জায়গা পাওয়া যায় না। একটা ফুটপাত তৈরি করা হয়েছিল কর্পোরেশন থেকে 2-3 বছর আগে, ওটাও আমরা দেখছি কবজা হয়ে গেছে, ওখানে লোকরা নিজের দোকানকে ভাঙিয়ে নিয়েছে। কেউ আজকে একটু নিয়ে বসছে, কালকে উপরে চাল করে পরে তিরপল বিছিয়ে বড় দোকান করে নিয়ে, এগুলো দেখার কেউ নেই। ওরা কোথাও আবার ঢালাই করে বসে যাচ্ছে। প্রশাসনকে একদম 100% নজর দেওয়া উচিত। আপনি যদি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে কিছু টাকার ঘুষ দিয়ে দেন, আপনি যেখানে খুশি দোকান করতে পারেন। আপনি আপনার বাড়ি থেকে ফুটপাতকে নিয়ে আপনি বারান্দা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন জানে না, সব জানে। পৌরসভাকে রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা নিচ্ছে, সেটা মানুষকেও সতর্ক হতে হবে। পৌরসভা ভাঙবে, মেয়রসভা সুস্থ আসুক, শুধু একটা ডিসিশন হবে, ভাঙা হবে ওটা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। খড়গপুরের কথা মনে করিয়ে দিই। খড়গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ, তারপরে বাপ তুলেছিলেন, 14 পুরুষ তুলেছিলেন, এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। তারপরে গতকাল তিনি অগ্রদীপ মেলায় দা কিনেছিলেন, দা কেনার পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, দেখেছেন। আর আজকে সেই ঘটনার কথাকে অক্সিজেন দিলেন আবার, আর পাল্টা ব্রাত্য বসু কটাক্ষ করলেন দিলীপ ঘোষকে। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। এই যারা ভেকধারী, কেউ হিড়িম্বা, কেউ পুতনা, ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে, কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো, তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো আমরা। উনি যদি নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টোতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। যদিও বিজেপি গভীরভাবে মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক। ওনাকে বধিবে যে দুর্গাপুরে দেখেছি সে, ওনারে বধিবে যে খড়গপুরেও বাড়িছে সে। পঞ্চায়েত নির্বাচনের আগে, এবারে পঞ্চায়েত নির্বাচনের আগে সেই বাম আমলের সাদা ধান উঠে এসেছিল রাজনৈতিক মঞ্চে, বিভিন্ন নেতার বাড়ির সামনে। আর এবার পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে সন্দেশের প্যাকেটে, মিষ্টির প্যাকেটে বোমা। পঞ্চায়েত প্রধানের মা একেবারে চমকে গেলেন, আতঙ্কিত হলেন। পঞ্চায়েত প্রধানের মা বোমা পাওয়াতে খুব স্বাভাবিকভাবেই প্যাকেট খুলে বোমা উদ্ধার করলেন তাঁরই মা। কারা বোমা পাঠালো তা নিয়ে তদন্তে দেগঙ্গা থানা। উঠি দেখিয়ে একটা প্যাকেট পড়ে আছে দরজার পাশে, ওই যে মিষ্টির প্যাকেটের মতন। আমার ভয় লাগছে বলে ও লাঠি দিয়ে
ওই বাথরুম ঘরে রেখে দিয়েছে, ওই কেটে দেখে যে বোম। আমার খুব ভয় লাগছে। থেকে মা উঠেছিল মন্দিরের ফুল তোলার জন্য, দেখে সেটা একটা পার্সেল ছিল, মা আমাকে ডাকলো, আমি সেই পার্সেলটা ওই একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম, থানায় কল করলাম, থানায় সে ওটা দেখলে দেখে তো মানে হাত বোম বড় মানে প্যাকেটের মধ্যে খুলে দেখলাম, ওনারা জলের মধ্যে নিয়ে ওটা চলে গেল সামনে। ভোট পরবর্তী অশান্তি মামলায় জল কেন বলছি? দিনহাটায় বিজেপি নেতা খুনে যে মামলা চলছিল তার নথিতে পড়ে গেল জল। তাহলে কি হবে? সেই নথি, প্রামাণ্য নথি, তার তথ্য তো নষ্ট হয়ে যাবে। ধাক্কা খেতে পারে বিচার প্রক্রিয়া। পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ। চলাকালীন সাক্ষী সাবুত যখন হচ্ছে তখন আমি এই অস্ত্রশস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো, দেখা যাচ্ছে যে ওটার মধ্যে জল ভর্তি, জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, সই সাবুত যেগুলো ছিল মূল্যবান। তারপরে আমি একটা লিখিত আবেদন করি কীভাবে জল ঢুকলো, কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো, এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন, তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ? যে ওই নথিপত্র রাখার সিবিআইয়ের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমাদের আসামিদের গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পচে মরছে। আমরা বিভিন্ন সময়ে দেখাই নদী নদ থেকে বালি চুরি হয়ে যাচ্ছে, বালি মাফিয়া তারা চুরি করে নিয়ে যাচ্ছে। এবার সেটা ঠেকাতে এবং আয় বাড়াতে রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে। বালি চুরি নয়, বালি একেবারে ড্রেজিং করে তোলা হবে, যাতে নাব্যতাও একেবারে থাকবে। টেন্ডার ডেকে সেই বালি বিক্রি করা হবে, রাজ্যের আয় বাড়বে। গোটা প্রসেসটা জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, দেখো, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য এবং তার যে থেকে দক্ষিণ দিক খাল বিল এসবের কারণে প্রতি বছর বন্যা ঘটে এবং এই বন্যার কারণ হিসেবে সেটা হচ্ছে নদীগুলি, খাল বিলগুলি আমরা এতদিন বাজেটের টাকা ধরে টেন্ডার করতাম যে ইছামতি কাটবো এইভাবে, চন্ডিয়া নদী কাটবো এইভাবে, কেলেঘাই নদী কাটবো এইভাবে। কিভাবে হতো? টাকা বরাদ্দ, এত কিলোমিটার ড্রেজিং করব, এক্সকাভেশন করব, এত টাকা। বলি জমবে, বালি জমবে, রিভার বেড উঁচু হবে, নদীর জল ফুলে উঠবে। আমাদের যে প্রতি বছরের ড্রেজিং ইট নিডস মানি। তখন এই নো কস্ট এফেক্ট কি হলো? কত কিলোমিটার পলি কাটা হবে, মাটি কাটা হবে, ফাইনেস্ট স্যান্ড, যেটা কমার্শিয়াল স্যান্ডের মধ্যে আসবে না। আমাদেরটা কি? মাটি, পলির সংমিশ্রণ, মাটি, ফাইনেস্ট বালি, যেগুলো কমার্শিয়াল স্যান্ডে লাগে না। আমরা বিড করব অ্যাজ পার ডাইরেকশন অ্যান্ড ফর্মুলেশন অফ WB MDTTCL।